ফোর্থ ইয়ার অনার্সের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ তবিবুর রহমান, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, গভর্নমেন্ট বিএল কলেজ, খুলনা। আজকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে ডিভিডেন্ড পলিসি আলোচনা করা হবে। এটি 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব মডেল। আমরা ইতোপূর্বে অল্টার্স এবং গর্ডেনস মডেল আলোচনা করেছি। আজকে সর্বশেষ মডেলটি আলোচনা করা হচ্ছে। এর পূর্ণরূপ হচ্ছে মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার। মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার ডেভেলপড এ মডেল হুইচ ইজ কল্ড মডেল। তাদের নাম অনুসারে এই মডেলটির নাম দেওয়া হয়েছে মডেল। বিখ্যাত অর্থনীতিবিদ তারা দুইজনই, অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ। According to them, payment of dividend does not affect the value of the firm. তাদের মতানুসারে ডিভিডেন্ড ফার্মের ভ্যালুর উপরে কোনো প্রভাব বিস্তার করে না, অর্থাৎ ডিভিডেন্ড দেওয়া হলেও ফার্মের ভ্যালু যা থাকবে, ডিভিডেন্ড না দেওয়া হলেও ফার্মের ভ্যালু তাই থাকবে। এ সম্পর্কে তাদের কিছু অনুমান আছে। সেই অ্যাজাম্পশনস গুলো হচ্ছে: নাম্বার 1, পারফেক্ট কম্পিটিশন ক্যাপিটাল মার্কেট, অর্থাৎ মূলধন বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক। এখানে ক্রেতা বা বিক্রেতা কেউ প্রভাব বিস্তার করতে পারে না এককভাবে। ইনভেস্টরস বিহেভ রেশনালি, যারা বিনিয়োগকারী তাদের আচরণ যৌক্তিক। তারা যেখানে 1 টাকা লাভ পাবে বা যেখানে সামান্য লাভ পাবে সেখানে বিনিয়োগ করবে। নাম্বার 3, দেয়ার ইজ নো ফ্লোটেশন কস্ট ইন ট্রেডিং অফ শেয়ার। শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো উত্তোলন ব্যয় বা লেনদেন ব্যয় নেই। নাম্বার 4, ফার্মস ক্যান ইউজ এক্সটার্নাল ফাইন্যান্স ইউজিং নিউ শেয়ার। নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ফার্ম এক্সটার্নাল ফাইন্যান্স করতে পারে, অর্থাৎ প্রয়োজন পড়লে নতুন শেয়ার ইস্যু করা যাবে। নাম্বার 5, শেয়ারস ক্যান বি ট্রেডেড বাই এনি সাইজ অফ লট। যে কোনো লটে শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে। নাম্বার 6, স্টেবল ডিভিডেন্ড পলিসি অফ দি ফার্ম। ফার্মের একটি স্থায়ী ডিভিডেন্ড পলিসি থাকবে। নাম্বার 7, পারপিচুয়াল লাইফ অফ দি ফার্ম। ফার্মের আয়ুষ্কাল অসীম। নেসেসারি ফর্মুলা ইউজড ইন মডেল। মডেলে যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে সেগুলো এখানে আমরা বর্ণনা করেছি। 1 নম্বর, মার্কেট প্রাইস অফ দি শেয়ার। 2 নম্বর, নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুড। 3 নম্বর, ভ্যালু অফ দি ফার্ম। আমরা মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয় করার সময় সূত্রটি ব্যবহার করি P1 = P0 1 + K - D1। নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুর সময় আমরা ব্যবহার করি ডেল এন, নাম্বার অফ নিউ শেয়ার, I - EN + DN ডিভাইডেড P1। নাম্বার 3, ভ্যালু অফ দি ফার্ম। ভ্যালু অফ দি ফার্ম নির্ণয়ের সময় আমরা NP0 = P1 × 1 N + del N + EN - I ডিভাইডেড 1 + K ব্যবহার করি। এখানকার সংকেতগুলোর অর্থ হচ্ছে P1 মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট এন্ড, সময়ের শেষে অর্থাৎ বছরের শেষে শেয়ারের বাজার মূল্য প্রতিটি। P0 মার্কেট প্রাইস অ্যাট দি বিগিনিং, প্রতিটি শেয়ারের শুরুতে বাজার মূল্য। D1 ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দি এন্ড, বছরের শেষে শেয়ার প্রতি যে লাভটা দেওয়া হয় সেটা D1। K = কস্ট অফ ক্যাপিটাল, del N = নাম্বার অফ নিউ শেয়ার, EN = total earnings, DN = total dividend, N = number of old shares, I = total investment opportunity। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হতে চেষ্টা করি। এক্সাম্পলটি হচ্ছে ABC কোম্পানি has a cost of capital of 15%. The current market value of the firm is টাকা 30 লাখ at the rate of 30 per share। অর্থাৎ এবিসি কোম্পানির মূলধন ব্যয় 15%, কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে 30 লক্ষ টাকা, প্রতিটি শেয়ারের দাম 30 টাকা। আদার ইনফরমেশনের মধ্যে আছে নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি, নতুন বিনিয়োগ সুযোগ 9 লক্ষ টাকা। টোটাল আর্নিংস ফর দি ইয়ার, বছরের সারা বছরের আয় 5 লক্ষ টাকা। টোটাল ডিভিডেন্ড পেইড ফর দি ইয়ার, লাভ প্রদান করা হয়েছে 3 লক্ষ টাকা। বলা হচ্ছে শো দ্যাট পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট
দি ফার্ম। বলা হচ্ছে দেখাও যে ডিভিডেন্ড প্রদান ফার্মের ভ্যালুর উপরে কোনো প্রভাব ফেলে না। আমরা সলিউশনে আসি, কিছু ক্যালকুলেশনস। নাম্বার ওয়ান, নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার আমাদের টোটাল ভ্যালু দেওয়া আছে 30 লাখ, প্রতিটি শেয়ারের দাম দেওয়া আছে 30 টাকা, তাই 30 লাখ ডিভাইডেড 30 ইকুয়াল টু 1 লক্ষ শেয়ার আমাদের বর্তমান। আর্নিং পার শেয়ার, যেহেতু আর্নিং হয়েছে 5 লক্ষ টাকা, আমাদের শেয়ারের সংখ্যা 1 লক্ষ, তাহলে 5 লক্ষ ডিভাইডেড 1 লক্ষ ইকুয়াল টু 5 টাকা। ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড আমরা দিয়েছি 3 লক্ষ টাকা, তাকে আমরা 1 লক্ষ শেয়ার দিয়ে ভাগ করলে শেয়ার প্রতি আমাদের ডিভিডেন্ড 3 টাকা। তাছাড়া দেওয়া আছে কস্ট অফ ক্যাপিটাল কে ইকুয়াল টু 15%, টোটাল ইনভেস্টমেন্ট অপরচুনিটি বিনিয়োগ সুযোগ আছে আই ইকুয়াল টু 9 লক্ষ টাকা, বছরে টোটাল আর্নিংস হয়েছে প্রতিষ্ঠানে টোটাল আর্নিংস ইএন 5 লক্ষ টাকা, টোটাল ডিভিডেন্ড ডিএন ইকুয়াল টু 3 লাখ টাকা। আমরা প্রথমত মার্কেট প্রাইস পার শেয়ার এট দি এন্ড নির্ণয় করি। যদি ডিভিডেন্ড দেওয়া হয়, ইফ ডিভিডেন্ড ইজ পেইড, তাহলে মার্কেট প্রাইস হবে P1 ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস কে মাইনাস D1। আমাদের দেওয়া আছে P0 30 টাকা, কস্ট অফ ক্যাপিটাল 15%, মাইনাস D1 আমরা নির্ণয় করেছি 3 টাকা। তাহলে 34 টাকা 50 পয়সা থেকে আমরা 3 টাকা মাইনাস করলাম। যদি আমরা ডিভিডেন্ড দিই তাহলে P1 এর মান দাঁড়াবে 31 টাকা 50 পয়সা। ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি আমরা ডিভিডেন্ড না দিই তাহলে D1 জিরো হবে। সেক্ষেত্রে P0 এর মান 31 প্লাস 0.15, 34.5 মাইনাস 0, তাহলে শেয়ারের বাজার মূল্য দাঁড়াবে 34.50। অর্থাৎ ডিভিডেন্ড না দিলে আমাদের শেয়ারের বাজার মূল্য 34 টাকা 50 পয়সা হবে। নাম্বার 2, নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুড। প্রতিষ্ঠানটির জন্য নতুন কত শেয়ার ইস্যু করার প্রয়োজন পড়বে যদি ইনভেস্টমেন্ট অপরচুনিটি গ্রহণ করি, তাহলে আমরা ডেল এন, ইফ ডিভিডেন্ড ইজ পেইড, যদি ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে ডেল এন হবে ডেল এন ইকুয়াল টু আই মাইনাস এন প্লাস ডিএন ডিভিডেড P1। আমরা আই বা ইনভেস্টমেন্ট অপরচুনিটি পেয়েছি 9 লাখ, টোটাল আর্নিং মাইনাস 5 লাখ প্লাস টোটাল ডিভিডেন্ড 3 লাখ ডিভাইডেড P1। যদি আমরা শেয়ারের ডিভিডেন্ড দিই তাহলে শেয়ারের বাজার মূল্য হবে 31.5, তাহলে 7 লাখ ডিভাইডেড 31.5, আমাদের টোটাল শেয়ার নতুন ইস্যু করতে হবে 22,222। ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি আমরা ডিভিডেন্ড প্রদান না করি তাহলে ডেল এন হবে আই মাইনাস ইএন প্লাস ডিএন ডিভাইডেড P1। আমরা ডিএন ডিভিডেন্ড দিব না, জিরো, তাহলে 9 লাখ মাইনাস 5 লাখ ডিভাইডেড 34 টাকা 50 পয়সা। যদি ডিভিডেন্ড না দেওয়া হয় শেয়ারের বাজার মূল্য, তাহলে 4 লক্ষ ডিভাইডেড 34.50, তাহলে আমাদের 11,594টি শেয়ার নতুন ইস্যু করতে হবে যদি আমরা ডিভিডেন্ড প্রদান না করি। সর্বশেষে আমাদের ভ্যালু অফ দি ফার্ম নির্ণয় করে দেখতে হবে যে মডেলের বক্তব্য সঠিক কিনা। আমরা প্রথমত ইফ ডিভিডেন্ড ইজ পেইড, যদি ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে বাজার মূল্য নির্ণয় করি ফার্মের। সেক্ষেত্রে NP0 ইকুয়াল টু P1 ইন্টু এন প্লাস ডেল এন প্লাস এন মাইনাস আই। আমাদের P1 যদি আমরা ডিভিডেন্ড দিই তাহলে 31 টাকা 50 পয়সা, প্রথম শেয়ারের সংখ্যা 1 লাখ, নতুন শেয়ার ইস্যু করতে হবে 22,222, টোটাল আর্নিংস আমাদের 5 লক্ষ টাকা এবং ইনভেস্টমেন্ট 9 লক্ষ টাকা ডিভাইডেড 1.15, তাহলে 34,50,000 ডিভাইডেড 1.15, সেক্ষেত্রে আমাদের ভ্যালু দাঁড়ালো 30 লাখ টাকা, যা শুরুতে আমাদের অঙ্কে বলা হয়েছিল ফার্মের ভ্যালু 30 লাখ টাকা। এবার দেখা যাক ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি আমরা ডিভিডেন্ড না দিই তাহলে ফার্মের বাজার মূল্য কত হবে। একই সূত্র, আমরা যদি ডিভিডেন্ড না দিই তাহলে শেয়ারের বাজার মূল্য হচ্ছে 34.50 ইন্টু 1 লাখ প্লাস, আমরা যদি ডিভিডেন্ড না দিই তাহলে 11,594টি শেয়ার ইস্যু করতে হবে প্লাস 5 লাখ মাইনাস 9 লাখ একইভাবে ডিভাইডেড 1.15,
উপরে ক্যালকুলেশন করে আমরা একই অ্যামাউন্ট পাই 34,50,000 টাকা ডিভাইডেড 1.15 ইকুয়াল টু 30 লাখ টাকা। তা দেখা গেল যে আমরা ডিভিডেন্ড যখন দিলাম তখনও 30 লাখ টাকা, যখন ডিভিডেন্ড না দিলাম তখনও 30 লাখ টাকা। তাহলে আমরা নোটে বলতে পারি as the value of the firm remains same as the 30 lakh টাকা in both cases, we can say that dividend policy does not affect the value of the firm. অর্থাৎ ডিভিডেন্ড ফার্মের ভ্যালুর উপরে কোনো প্রভাব বিস্তার করলো না, উভয় ক্ষেত্রে 30 লক্ষ টাকা। এভাবে তোমরা আশা করি MM মডেলের অঙ্কগুলো করতে পারবে। আজকে এই পর্যন্ত, সবাইকে